30 মে মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। 15,000 ঘরবাড়ি বিধ্বস্ত করে সরে গেল মোরা, গাছ চাপায় নিহত 4 জন। দশম সংসদের ষোড়শ অধিবেশন শুরু, 1 জুন বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। শামীম আশরাফকে ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ, টার্গেট 325। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারের 8 উপজেলায় বিধ্বস্ত হয়েছে অন্তত 15,000 ঘরবাড়ি। চকরিয়া ও রাঙ্গামাটিতে গাছ চাপায় মারা গেছে 4 জন। এছাড়া ভোলায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ঠান্ডা আক্রান্ত হয়ে মারা গেছে 1 শিশু। প্লাবিত হয়েছে কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের অন্তত 50টি গ্রাম। ঘূর্ণিঝড় মোরা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আঘাত করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার 8 উপজেলায় বিধ্বস্ত হয়েছে অন্তত 15,000 ঘরবাড়ি। এর মধ্যে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিনসের অধিকাংশ মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ চাপা পড়ে চকরিয়ায় মারা গেছে 2 জন। এছাড়া আশ্রয় কেন্দ্রে হার্ট অ্যাটাকে 1 জনের মৃত্যু হয়েছে। আমাদের মহেশখালী কুতুবদিয়াতে প্রায় 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট সেন্ট মার্টিনের তো প্রায় 2-3 হাজার ঘরবাড়ি, পুরা জেলায় 15 থেকে 20,000 ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা একটি ধারণা করছি। বাঁধ ভেঙে পানি ঢুকেছে কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন গ্রামে, তলিয়ে গেছে টেকনাফের শাহপরীর দ্বীপের বেশ কিছু এলাকা। দুঃখতি অবস্থা, আর ঘর বাড়ি ঘর ঘাস কুড়া মুরগি সবগুলো বাই গেছে, মানে ভাঙ্গি গেছে। শূন্য ভাতে গিয়ে আর তাকিবার হন স্থান নাই, আর হাইলতে রমজান মাস কালা এর বেশি অবস্থা ভাই। এদিকে মোরার আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে রাঙামাটিতেও। ঝড়ে উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছ চাপায় মারা গেছে বেদেদি ও আসাম বস্তির এক স্কুল ছাত্রী সহ 2 জন। কর্মকর্তারা জানান 10 নম্বর মহাবিপদ সংকেতের পরও ব্যাপক পূর্ব প্রস্তুতির কারণে এবার ক্ষয়ক্ষতি তুলনামূলক কম। একবারে লোকাল লেভেলে আমরা তথ্যগুলো তাদেরকে দিয়েছি, লোকজনকে সচেতন করছি এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকল শ্রেণীর লোকই কাজ করছে, ফলেই হয়তোবা ক্ষতির পরিমাণটা অনেক কম হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানান ঝড়ে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ না হলেও তা খুব বেশি নয়। তবে আনোয়ারার রায়পুর ইউনিয়নের কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নাফিজাতুল্লাহ, বরিশাল ব্যুরো থেকে মুরাদ আহমেদ, চট্টগ্রাম থেকে আহসান রিটন। আমি রিটনের কাছে প্রথমে যেতে চাই, ঘূর্ণিঝড়ের যে ক্ষতি হয়েছে তা সামলে নেওয়ার জন্য প্রশাসন যথেষ্ট পরিমাণে তৎপর আমরা সারাদিনই দেখেছি। কোনো বড় ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা চট্টগ্রামের এখান থেকে? এটা আমরা আসলে আজকে বিকেলে চট্টগ্রামের আনোয়ারার যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। আমরা সেখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন গৌতম বারুই, তার সঙ্গে আপনার কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি কিংবা বড় রকমের কোনো ঘটনা সেখানে ঘটেনি এবং আমরা সরেজমিনে আনোয়ারার যে 3টি ইউনিয়ন জুইদণ্ডি, বরুকছড়া এবং রায়পুর, এই 3টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনটি বলা হচ্ছিল। আমরা আসলে সেই 3টি ইউনিয়ন ঘুরে দেখেছি এবং আমাদের কাছে আসলে যেটি দীর্ঘক্ষণ করে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে আসলে সামান্য কিছু কাঁচা ঘরের টিনের চালা উড়ে যাওয়া এবং কয়েকটি গাছ ভেঙে পড়া ছাড়া আমরা আসলে বড় রকমের কোনো ক্ষতি আমরা দেখতে পারিনি। এবং এই বিষয়টি নিয়ে আমরা আসলে উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে গতকালকে থেকেই এই বিষয়টি নিয়ে তারা নানাভাবে বিশ্লেষণ করেছেন, তারা চেষ্টা করেছেন কোনোভাবেই যাতে বড় রকমের কোনো ক্ষতি না হয় এবং সেই তাদের সে তার মানে রিটার্ন আপনি কোনো অভিযোগ পান নাই। নাফিজা দৌলা এই মুহূর্তে কক্সবাজারে আছেন। নাফিজা, আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে আজ কয়েক ঘন্টা আগেই। বেশ কিছু ক্ষতিগ্রস্ত, যে আমরা উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বলছি 15,000 ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সেন্ট মার্টিন সহ উপকূলীয় অঞ্চলগুলিতে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি সামাল দেওয়ার জন্য প্রশাসন তৎপর ছিল বলে সারাদিনই দাবি করেছে। আপনি সাধারণ মানুষের কোনো অভিযোগ পাচ্ছেন কিনা, যতটুকু গুরুত্ব দেয়া দরকার ছিল বা তাদের কোনো কষ্ট লাঘব করতে সরকারের কোনো কাজে কর্মে গাফিলতি দেখছেন কিনা? নাফিজা।
আমরা কিন্তু কক্সবাজারে আসার পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। কক্সবাজারের যে বাসিন্দারা আছেন তারা কিন্তু বলেছেন যে তাদের সেই ধরনের কোনো অভিযোগ নেই। প্রথম দিকে কিন্তু তারা সোমবার সন্ধ্যার দিকে যখন মাইকিং করা হচ্ছিল স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে যে নিরাপদ জায়গায় চলে আসার জন্য, আশ্রয় কেন্দ্রগুলোতে চলে আসার জন্য, সেই সময় বিষয়গুলো আমলে না নিলেও রাত বাড়ার সাথে সাথে যখন বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তখন কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ উপকূলবাসীরা আসতে শুরু করেছে। এবং তারপরে যেটা দেখেছি যে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় অতিক্রম করার পরই কিন্তু তারা আবার আশ্রয় কেন্দ্র ছেড়ে যখন নিরাপদ মনে করেছে তারা তাদের নিজের বাড়িতেই চলে গেছে। এই অল্প সময়ের মধ্যে তারা সেই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে করেনি। কক্সবাজার সেন্ট মার্টিনসে যে চলাচল, মানুষজনের যে চলাচলের যে ব্যবস্থা, সি ট্রাক বা অন্য কোনো ভাবে, সেটি কি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে? মানুষজন কি চলাচল করতে পারছে? সেন্ট মার্টিনসে যাওয়া সম্ভব হচ্ছে কিনা এখন? খালেদ, আপনাকে জানিয়ে রাখি যে সেন্ট মার্টিনের সি ট্র্যাক কিন্তু সাধারণত বর্ষার আসার আগে এপ্রিলের মাঝামাঝির পর থেকেই কিন্তু সি ট্র্যাকগুলো বন্ধ করে দেওয়া হয়। একটি কেয়ারি সিন্দাবাদ আছে, তারা সাময়িক অনুমতি নিয়ে তাদের সি ট্র্যাকটি চলাচল করে এবং সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে 15ই এপ্রিলের পরে কিন্তু সেটি আর চলাচল করছিল না। তো বলা যায় যে সেন্ট মার্টিনে সি ট্র্যাকে করে সেই ধরনের চলাচল কিন্তু মধ্য এপ্রিল থেকেই বন্ধ ছিল। সেন্ট মার্টিনসে এখন যাওয়ার উপায় কি, বা সেন্ট মার্টিনসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিতে যাওয়ার এখন কোনো উপায় আছে কিনা? সেটিতে যেটি আমরা জানতে পেরেছি, সকালে নৌবাহিনীর পক্ষ থেকে একটি জাহাজ গিয়েছে ত্রাণ এবং প্রয়োজনীয় যে সামগ্রী আছে ক্ষতিগ্রস্ত মোকাবেলা করার জন্য, সেই মালপত্রগুলো নিয়ে তারা সকালে একটি জাহাজে করে, সরকারি জাহাজে করে সেটি নেওয়া হয়েছে। নৌবাহিনীর ত্রাণবাহী দুটি জাহাজ আসলে সেন্ট মার্টিনসে গিয়েছে ইতিমধ্যে। আমরা দুটার একটু আগেই সেখানে গিয়েছে, সে খবরগুলো আমরা দেখেছি। আমি জানতে চাইছিলাম যে কেউ যদি সেন্ট মার্টিনস থেকে এখন মেইনল্যান্ডে আসতে চান বা সেন্ট মার্টিনসে যেতে চান, সে তার কোনো উপায় এই মুহূর্তে নাই। ব্যাপারটা কিরকম? নিঃসন্দেহে খালেদ, আপনি সাধারণত এই আবহাওয়ায় সেই ধরনের সি ট্র্যাক বা যে ট্রলারগুলো আছে সেগুলো যান চলাচল একদমই অসম্ভব প্রায়। মুরাদ ভাই, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে আমরা কোনো অভিযোগ পাচ্ছি কিনা? মাছ ধরার যে নৌযানগুলিকে ফেরত নিয়ে আসা হয়েছিল, তারা আবার মাছ ধরার জন্য উপকূল থেকে আবার সাগর বক্ষে যাচ্ছে কিনা? খুলনা অঞ্চলের অবস্থা কি, বরিশাল অঞ্চলের অবস্থা কি, মুরাদ ভাই? ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশালে অভিযোগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমি যতটুকু জেনেছি, একটি কমপ্লেইন যেটা হয়েছে ভোলার মনপুরে, যে একটি শিশু ঠান্ডা লেগে মারা গেছে এই আশ্রয় কেন্দ্রে আসার সময়। এছাড়া আর কোথাও একটি গাছ উপড়ে পড়েছে। আমি তন্ন করে আমাদের প্রতিনিধি এবং আমার সোর্স যত ছিল সবগুলো দিয়ে খোঁজ নিয়ে দেখেছি, কোথাও এ ধরনের কোনো কমপ্লেন আসেনি। ডিভিশনাল কমিশনার যিনি বরিশাল রয়েছে, তিনি স্পষ্টত বলেছেন যে একজন নিহত তো দূরের কথা, আহতেরও কোনো সংবাদ তিনি পাননি। তিনি ক্ষয়ক্ষতি সহ কোনো কিছু এখন পর্যন্ত তার কাছে আসেনি। এ হচ্ছে একটা চিত্র। আর একটা চিত্র যেটি হচ্ছে মাছ ধরার, এই মাছ ধরার ট্রলারগুলো কিন্তু আজকে সকাল থেকে প্রস্তুত ছিল, তারা কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি। লোকাল গার্ডিয়ানশিপ যারা তৈরি করে থাকেন তাদের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যে লিঙ্কটা থাকে সেটা এবারে অন্তত খুব ভালো মতো দেখা গেছে। কিন্তু সন্ধ্যা নাগাদ তারা কিন্তু আবার সাগরে যাওয়া শুরু করেছেন, বিশেষ করে পাথরঘাটা, মহিপুর, আলিপুর এই সমস্ত জায়গা থেকে তারা যেতে শুরু করেছেন। তার মানে পরিস্থিতি স্বাভাবিক আসছে। নাফিজা, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে কক্সবাজারে সাধারণত এই সময়টাতে ততটা টুরিস্ট থাকেন না, কিন্তু যারা কক্সবাজারে অবস্থান করছিলেন তারা ঠিকঠাক আছেন কিনা, তাদের কোনো সমস্যা সংকট হচ্ছে কিনা, সে ব্যাপারে আপনি কি দেখছেন? এখন সাগরের সৈকতে আপনি আছেন, সাগরের সৈকতের লোকজন রয়েছে কিনা?
সাগরের তীরে আমরা কিন্তু দেখেছি যে আপনার সাধারণ মানুষ, উৎসুক মানুষ তারা চলাচল করছে তীরে, কিন্তু পানিতে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না এবং তীর থেকে কিন্তু বরাবরই যারা আসছেন তাদের কিন্তু সরিয়ে নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। আর যেটি আপনি বলছিলেন যে এখানে কিন্তু রোজার মাসের কারণে পর্যটক একদমই কম আমরা দেখতে পাচ্ছি এবং যে হাতে গোনা কয়েকজন আছে তারা কিন্তু নিরাপদে তাদের রুমে ছিল যখন ঝড়টি আঘাত হানে। তারপরে যখন এখানে শান্ত পরিস্থিতি চলে এসছে এবং পরিবেশ কিছুটা অনুকূলে এসে তারপরে তারা কিন্তু সমুদ্র সৈকতে বেরিয়ে আবার তাদের ঘরে চলে গেছেন। এই মুহূর্তে এই সন্ধ্যার পর থেকে, রাতের পর থেকে কিন্তু আমরা দেখিনি যে সৈকতে কোনো সাধারণ মানুষ বা উৎসুক মানুষ চলাচল করছে। রিটার্ন চট্টগ্রাম এবং কক্সবাজারে বিমান চলাচল বন্ধ ছিল, বিমান চলাচল আবার চালু হয়েছে, সেটি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে কিনা চট্টগ্রাম এবং কক্সবাজারে? হ্যাঁ, আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার সহ সারা দেশের সঙ্গে আসলে যে বিমান চলাচল বন্ধ ছিল সেটি আসলে মোরার প্রভাব কমে আসার পরে এখন আসলে স্বাভাবিক রয়েছে। একইভাবে আসলে চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাস বন্ধ ছিল সেটিও এখন স্বাভাবিকভাবে আবার কাজ করা শুরু করেছে। আহসান, রিটার্ন, মুরাদ ভাই, নাফিজা, আপনাদের অনেক ধন্যবাদ। এডিসপিকে একটি বিরতি নিচ্ছি। দশম জাতীয় সংসদের 16তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব হয়। সংসদ সদস্যরা 8টি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা তার উত্তর দেন। এই অধিবেশনে 2017-18 অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপন হবে। বৃহস্পতিবার এই বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। এরপর সাধারণ আলোচনা শেষে পাশ হবে নতুন অর্থ বছরের বাজেট। 13 জুলাই শেষ হবে চলতি অধিবেশন। মৎস্য উৎপাদন বৃদ্ধি, বিশেষ করে ইলিশ মিল, নার্সারি স্থাপন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, প্রতি বছরই বাংলাদেশের অর্থনীতি সমিতি বিকল্প বাজেট দিয়ে থাকে। আপনারা যেহেতু জানেন যে এই বাজেট আসলে আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে না, তার জন্যই কি আপনারা এরকম উচ্চাভিলাষী বাজেট দেন কিনা? কারণ আপনারা এবার যে বিকল্প বাজেট দিয়েছেন তা আসলে সরকারের বাজেটের প্রায় দ্বিগুণ, যদি আমরা এরকম করে বলি, এবং আপনারা বিদেশি ঋণ নিতে চান নাই। আপনারা বলেছেন 21টি নতুন ক্ষেত্র চিহ্নিত করা যেতে পারে। এগুলি শুধুই বাগাড়ম্বর কিনা, নাকি সরকার আসলে এক্সিকিউশন করার ক্ষেত্রে এই বাজেট আসলে এক্সিকিউশন করা সম্ভব? এগুলা আমরা বিশ্বাস করি যে এগুলা আপনার বাস্তবায়ন সম্ভব এবং সেই ভিত্তিতেই আমরা যে বাজেটটা তৈরি করেছি এটাকে দার্শনিক এবং সাংবিধানিক ভিত্তি, রাষ্ট্রকে অধিকতর সক্রিয়, ধনী দরিদ্র বৈষম্য অসমতা দূরীকরণের প্রত্যক্ষ ভূমিকা প্রদানকারী খাত, এদেরকে প্রায়োরিটি দেওয়া, আয় ব্যয়ের কাঠামোর রূপান্তর এবং বৈদেশিক ঋণ নির্ভরতাহীন রাজস্ব আয়ের ক্ষেত্রে বিত্তবান ধনীদের উপর আয়কর অপেক্ষাকৃত বেশি চাপ, পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করের অনুপাত বেশি হওয়া দরকার। ব্যক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো আয়ই আসে না অথচ সম্ভাবনা অনেক। উন্নয়ন দর্শনের ভিত্তিতে বাজেট বরাদ্দের অগ্রাধিকার, মানব উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়ন এবং আমদানি শুল্ক নির্ধারণে দেশজ শিল্পায়ন ও দেশজ কৃষ্টিকে আমরা এটার মধ্যে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি কি আপনাদের বিকল্প বাজেট পড়ে যেটা মনে হয় বাস্তবায়ন নিয়ে কিছু সন্দেহ থাকতে পারে, কিন্তু বাজেটটি যে ভালো এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, সরকার তাহলে এই পথে হাঁটে না কেন? মানে সরকার এই রকম ভাবে চিন্তা করে না কেন? বাজেটের ফিলোসফি অফ বাজেট যদি আমরা বলি তাহলে সেটি সরকার এরকম না কেন? বাজেট যারা তৈরি করতেছেন বর্তমানে, এনারা কিন্তু সরকারি কর্মচারী, এনারা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদেরকে জড়িত করা হয় না, যে কারণে তারা এটা একটা রুটিন প্রসেস হিসেবে তারা ধরে নেয়। কিন্তু প্রত্যেকে যদি তার নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আপনার সময় দেয় এবং সেটা সম্বন্ধে স্পেসিফিক রেকমেন্ডেশন দেয়, ইন দ্যাট কেস আমরা দেখা গেছে যে আপনার বিদ্যুৎ খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এই সমস্ত খাতে আমাদের প্রায়োরিটি আছে, পরিবহন খাত, এই সমস্ত খাতে যেই সুযোগ আছে সেটা আপনার সত্যিকার অর্থে মানে বর্তমান বাজেটে রিফ্লেক্ট হচ্ছে না। এবং বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হওয়ার জন্য বাংলাদেশের যে ইচ্ছা এবং জনগণের ইচ্ছা এবং রাজনৈতিক দল এবং সরকারের ইচ্ছা, সেক্ষেত্রে এটা বাস্তবায়নের জন্য এটা যদি পারিবারিক বাজেট, কর্পোরেট বিজনেসের বাজেট এবং রাষ্ট্রের বাজেটের সাথে একসাথ করা হয়,
তাহলে এটা কোনোদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে না। কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে যেটা করা দরকার সেটা হলো যে সরকারের রাষ্ট্রের বাজেট হবে, খরচ কত হবে এবং এটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের রেশিও। সেখানে বর্তমানে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হয় আপনার 24% আর 76% রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা মৌলিক কাঠামোগতভাবে বলেছি যে এটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের রেশিওটা বাড়বে এবং রেভিনিউ এক্সপেন্ডিচারের পরিমাণ কমবে। সেই ক্ষেত্রে এটা একটা দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশ এবং স্ফীত উচ্চ মধ্য আয়ের দেশ এবং ডেভেলপ কান্ট্রি, এটা করার জন্য আপনাকে এখন থেকে এই ব্যবস্থা করতে হবে। এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারগুলো এখন হয়তো বড় বেশি মনে হতে পারে, কিন্তু এটার কিন্তু ফলাফল আপনি 50 বছর 60 বছর পর্যন্ত পাবেন। কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচারে যদি আপনি বেশি ব্যয় করেন সেই ক্ষেত্রে সেই রেভিনিউ এক্সপেন্ডিচারের রেজাল্ট 1 বছরের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা বড় অংশই আমরা আমাদের যারা সরকারি ভাবে বিভিন্নভাবে কাজে কর্মে নিয়োজিত থাকেন, স্কুল কলেজ তারপরে হাসপাতাল, তাদের বেতন ভাতাদের জন্য যায়। সেক্ষেত্রে কি বেতন ভাতার কমের একটি বিরাট ধাক্কা? না, বেতন ভাতা ঠিকই থাকবে। এখন আমাদের সরকারের যে বর্তমান প্রায়োরিটির মধ্যে আপনার জনপ্রশাসন 13টা খাতে দেখেন, আপনি 13টা খাতে আপনার জনপ্রশাসনে 2,13,000 কোটি টাকা সরকারের, আমরা 2,38,000 কোটি টাকা ধরেছি। স্থানীয় সরকারে পল্লী উন্নয়নে সরকার ধরেছে আপনার 23 কোটি টাকা, আমরা 30 কোটি টাকা ধরেছি। প্রতিরক্ষা খাতে সরকার ধরেছে আপনার 22 কোটি টাকা, গত বছর 22,000 কোটি, আমরা এবার ধরেছি 19,000 কোটি। এবং আপনার দেখা গেছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সরকারের ছিল 21,000 কোটি, আমরা ধরেছি 22,000 কোটি। কিন্তু আমি যেটা বলছিলাম যে সরকারের এই ব্যয়ের প্রায়োরিটি দেখেন, শিক্ষা খাতে, প্রযুক্তি, তারা 52,000 কিন্তু সরকারের ব্যয়ের একটি বড় অংশ, সরকারের একটি ব্যয়ের অংশই কি বেতন ভাতা ভর্তুকি এই খাতে যে ব্যয় হচ্ছে না, রাজস্ব খাতের? জি, সেটা এখন আপনি যেটা দিয়েছেন এটা তো আপনি কমাইতে পারবেন না। আপনাকে যেটা আপনি অলরেডি কমিটেড এমপ্লয়িদেরকে যেটা করছেন সেটা তো কমাইতে পারবেন না। এই ক্ষেত্রে রেশনালাইজেশন করা সম্ভব যদি এখন আমাদের যেহেতু ফরেন লোন আমরা নিব না, সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল রিলেশন ডিভিশন যেটা, এই ডিভিশনটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশ হতে পারে এবং এই এমপ্লয়িদেরকে আপনার বোর্ড অফ রেভিনিউর আন্ডারে নিয়ে আসা যেতে পারে। ইন দ্যাট কেস একটা সেম খরচে আপনি কিন্তু রেভিনিউ কালেকশনের জন্য নতুন কোন সেটা তো আপনি স্ট্যাটিস্টিক্যাল ভাবে দেখাতে পারলেন যে আসলে এই খাতে খরচ না ওই খাতে খরচ হচ্ছে, কিন্তু আসলে কি বাংলাদেশের মানে বাস্তবিক কোনো পরিবর্তন হবে কিনা? আপনি এক খাত থেকে না দেখে এক খাতে না দেখে আরেক খাতে দেখাচ্ছেন, এবং সেটা হচ্ছে রেশিওর ক্ষেত্রে কোনো বাস্তব পরিবর্তন আসবে কিনা উৎপাদন এবং রাজস্ব খাতে ব্যয়ের? রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সিস্টেম এবং অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেসপন্সিবিলিটি আপনি যদি রাইটলি ডিটারমাইন করেন এবং এটাকে যদি আপনি তার পারফরমেন্স গোল দিয়ে দেন বছরের প্রথমে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গত বছরও বাজেটে সরকার বলেছে যে আপনার যে সমস্ত প্রজেক্ট ডিরেক্টর আছেন তারা একজন একটা প্রজেক্টের ডিরেক্টর হবেন। এখানে আমরা বিশ্বাস করি যে আপনার প্রজেক্টের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তাদেরকে পারফরমেন্স গোল দিয়ে দেওয়া হবে এবং বছরের শেষে এটাই ইমপ্লিমেন্টেশন না হলে জব হারাবে। ডক্টর জামালউদ্দিন, আপনি জানেন যে গোল এখনো আছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনার সমিতি থেকে প্রস্তাব করেছেন রাজস্ব আয় 7,25,312 কোটি টাকা। আপনি জানেন বাংলাদেশে 30,000 লোকের মতো লোকের আয় করার কথা যদি আমরা বলি, বাংলাদেশের মানুষ তো আসলে কর দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের বক্তব্য আছে তো আপনারা, কিন্তু এটি তো ঠিক বাস্তব না। বাস্তব অবশ্যই ভ্যাট আপনার 8,40,000 ভ্যাটের লাইসেন্সই আছে। সেখানে আপনার ধরেন ভ্যাট দিচ্ছে এখন বলা হয় 32,000 লোকে। সেই ক্ষেত্রে আপনার এটা যদি আপনি 50,000 অথবা 1 লক্ষতে উন্নীত করেন তাহলে বাজেটের সাইজ কত হয় দেখেন। ইকোনমিক সাইজ ইজ মাচ বিগার দ্যান হোয়াট ইজ শোন হিয়ার। কিন্তু ভ্যাটের আকার যদি আপনি 8 লক্ষ ভ্যাট দাতার মধ্যে থেকে যদি আপনি যে ফিগারটি বলেন 8 লক্ষের মধ্যে বর্তমান আইনে একটা প্রবলেম আছে, সেটা ডুপ্লিকেশন আছে। এটা 2 লক্ষ বাদ দিয়ে দেন। আচ্ছা, আপনি 2 লক্ষ বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি যদি ভ্যাটের 12,000 থেকে আপনি উন্নীত করতে চান 1 লাখে, তাহলে আপনার ভ্যাট আদালত প্রতিষ্ঠা করতে হবে হচ্ছে অন্তত আরো 50,000। না, আদালত প্রতিষ্ঠা করা লাগবে না আপনার। আমরা তো বললাম যে এক্সটার্নাল রিসোর্স ডিভিশন যেটা আছে অর্থ মন্ত্রণালয়ের, এটাকে যদি এনবিআর এর সাথে মার্জ করা হয় তাহলে ইন দ্যাট কেস আপনার এমপ্লয়ি নতুন করে নিতে হবে না। আপনার একইভাবে তাদেরকে টার্গেট দিয়ে দিতে হবে পারফরমেন্স গুণ, এবং উপজেলা লেভেলে ভ্যাট এবং ট্যাক্সের অফিসটা বসাতে হবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কনস্ট্রাকশন কস্ট
থাকবে, এটা কিন্তু আপনি ফিউচার ইনকামের জন্য আপনি ইউ আর ইনভেস্টিং মানি। আপনি জানেন যে গত 8-10 বছর থেকে যদি আমরা ইনকাম ট্যাক্সের প্রসঙ্গে আসি, গত 8-10 বছরে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দাখিল করা ছাড়া আসলে কিছুই করা যায় না। সেই ক্ষেত্রে মাত্র ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও তো আমরা এত বেশি লোককে উৎসাহিত করতে পারি নাই আসলে। এটা মৌলিক কাঠামোগত সোজা আঙ্গুলে ঘিয়ে ওঠে না। যারা ট্যাক্সের আওতায় পড়ে তাদেরকে যদি আপনি উপদেশ দিয়ে আনেন, এটা আনতে পারবেন না। আপনাকে আইনের প্রয়োগ করতে হবে, কিন্তু আইনের প্রয়োগ করার জন্য আপনার লজিস্টিক্স লাগবে। সেই লজিস্টিক্স এখন গভর্নমেন্টের নাই, এবং সেটা আপনার যদি এটার স্ট্রেংথ যদি বাড়ানো হয়, ইন দ্যাট কেস আপনার এটা সম্ভব। কিন্তু আপনি কি মনে করেন না ডক্টর জামালউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবে, যে সরকার জেনে বুঝেই কিছু ক্ষেত্রে যেটাকে আমরা ব্লাইন্ড আই বলি, সেই ব্লাইন্ড আই দিয়ে রাখছে এই গ্রোথটা যাতে কোনো মতে ব্যাহত না হয়? না, গ্রোথটা বাড়তে হবে, বাড়ার জন্য এটা দেওয়া, গ্রোথ বাড়ার জন্য তো এটা করা। এবং এটা দেশের উন্নতির জন্য। কিছু লোককে যে আয়কর থেকে আজীবন গরিব থাকবে, কিছু লোককে থেকে আজীবন গরিব থাকবে না। এবং যদি যারা বলেন যে এটা একটা উচ্চাভিলাষী বাজেট, ওনারা এটা নেগেটিভ মন্তব্য করতে, তাহলে বাংলাদেশ যদি রেভিনিউ এক্সপেন্ডিচারের প্রপোর্শন যদি 75% আর 25% ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হয়, ইন দ্যাট কেস বাংলাদেশ কোনোদিন ধনী হইতে পারবে না। আপনাকে ইনফ্রাস্ট্রাকচারে ফাইন্যান্সিং এর জন্য ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ কেয়ার, তারপরে আপনার এই যে পরিবহন, এই সমস্ত বেসিক কতগুলো আমি আসলে আমার প্রথম প্রশ্নটি ফিরে আসি। এটি তো সরল অঙ্ক যে আমি যদি রাজস্ব আয় বাড়াতে পারি, ভ্যাট দেওয়ার ক্ষেত্রে সবাইকে ভ্যাটের আওতায়, সবাইকে যদি ভ্যাটের আওতায় আনাতে পারি, সবাইকে যদি আয়কর দিতে বাধ্য করতে পারি, তাহলে আমাদের রাজস্ব আয় বাড়বে এবং তার ফলে আমরা অনেক কিছু করতে পারবো। কিন্তু কোন সরকারই তো সেটি আসলে বাস্তবায়িত করতে পারে নাই, কারণ এটি বাস্তবায়ন করা সোমালিয়ার মতন থাকবে না মালয়েশিয়ার মতন হবে। এটাই কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট, বাজেটে যে 5 ইয়ার প্ল্যানের একটা অংশ না। কিন্তু আপনারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যেটি সরকারের বাইরে থেকে যখন আপনাদের এক্সিকিউশন করতে হয় না, তখন আপনারা যে এরকম কথা বলেন, সেই একই কথা কি আপনি আসলে চেয়ারে থাকলে বলবেন কিনা সেটি হচ্ছে, বা আসল বাস্তব সমস্যা? এটা সম্ভব আমরা বলতেছি, এখন এটা সরকার নিতেও পারে নাও নিতে পারে। আমার ধারণা ডক্টর আবুল মাল আব্দুল মুহিত যদি অর্থনীতি সমিতিতে থাকতেন, তিনিও প্রায় একই ধরনের কথাই বলতেন। কিন্তু তিনি যখন অর্থমন্ত্রী হয়েছেন, আগে তো বলেন নাই, রাইট, আগে তো বলেন নাই সেটি। এবং ডক্টর জামালউদ্দিন যখন অর্থমন্ত্রী হবেন, তখনও তিনি নিশ্চয়ই আলাদা কথা বলবেন কিনা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। ডক্টর জামালউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। ডিস্ট্রিক্টে একটি বিরতি নিচ্ছি। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ 5 জুন পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ। 1 জুন থেকে গ্যাসের নতুন মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনজীবীরা বলছেন এর ফলে নতুন মূল্য কার্যকরে বাধা নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আবেদনের শুনানি আগামী 5 জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে 2 ধাপে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের দাম বাড়ানোর কথা বলতে আমাদের সাথে সহকর্মী আশরাফ আলম আছেন। আশরাফ, আজ যখন চেম্বার জজ আদালতে এটি স্থগিত হলো, হাইকোর্টের অর্ডারটি, এবং 5 জুন নিয়মিত আপিল করতে বলা হলো, তারপরে কি এনার্জি রেগুলেটরি কমিশন কোনো রকম কোনো কথা আপনাদের জানিয়েছেন কিনা যে এখন না দাম বাড়ানো বাধা নেই সেটি ঠিক আছে, কিন্তু 1 জুন থেকেই সেটি আবার কার্যকর করবেন কিনা বাড়ানো দামটি? সাধারণত দেখা যায় যে কোনো বিষয় যদি উচ্চ আদালতে পেন্ডিং থাকে, যেমন এই ক্ষেত্রে হাইকোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছেন, চেম্বার জজ সেটিকে স্থগিত করেছেন, কিন্তু বলেছেন 5 জুন নিয়মিত শুনানি করতে, সেই সব ক্ষেত্রে আসলে দাম বাড়ানোর উদ্যোগটি নেওয়া হয় না। এক্ষেত্রে কি করা হবে? আদালতের যে প্রক্রিয়াটি 5 জুন পর্যন্ত স্থগিত করেছে, নিশ্চয়ই তারপরে আবারও শুনানি হবে। তবে এই ক্ষেত্রে গ্যাসের দাম নতুন করে কার্যকরের ক্ষেত্রে কিন্তু একটি জায়গায় জটিলতা আছে, কারণ সিএনজি স্টেশনগুলোতে যেখান থেকে সরাসরি গ্যাস নিয়ে যান সিএনজির যানবাহনগুলো, সেখানে কিন্তু প্রথম দিন থেকে দাম কার্যকরের বিষয়টি কিন্তু একেবারে সরাসরি জড়িত, এবং অন্যান্য যারা ব্যবহারকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মাস শেষে ব্যবহারের পরে তাদের বিলের সাথে যোগ হবে। অর্থাৎ 1 জুন থেকে কার্যকর হলে সেটি জুলাই মাসে যখন তারা বিল দিবেন সেই ক্ষেত্রে তাদেরটি কার্যকর হবে, এবং তখন আপিলের যে স্থগিতের পরে যে শুনানি হবে, হয়তো তখন রায়ের পরে সেই বিষয়টি বিবেচনা রাখা হবে। তবে 1 জুন থেকে সিএনজি স্টেশনের এই বিষয়টি নিয়ে আমি প্রতিমন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আপিল বিভাগ যে রায় দিয়েছে, স্থগিত করেছে, এর ফলে বার্কের যে রায়টি ছিল অর্থাৎ 2 দফা গ্যাসের দাম বাড়ানো, সেটি তারা কার্যকর করবেন, এবং 1 জুন থেকে সিএনজি স্টেশনগুলোতে নতুন যে বর্ধিত দাম সেটি তারা নেবেন। অর্থাৎ প্রতি ঘনমিটার সিএনজি স্টেশনের প্রায় 40 টাকা করে, যেটি 2 দফা বাড়িয়েছিল। অর্থাৎ গত 1 ফেব্রুয়ারিতে ঘোষণার পরে মার্চ থেকে
থেকে 38 টাকা হয়েছিল এবং 1 জুন থেকে সেটি 40 টাকা হতে যাচ্ছে। আর আরো যেটি প্রতিমন্ত্রী বলছেন যে বার্কের এই সিদ্ধান্তটি আসলে একেবারে স্বাধীনভাবে বার্ক এই সিদ্ধান্তের কথাটি ঘোষণা করেছে এবং 2 দফা প্রায় গড়ে 22.5 ভাগ দাম বাড়িয়েছেন এবং তারা যে দাম বাড়িয়েছেন এরপরে প্রত্যেকটি বিতরণকারী প্রতিষ্ঠান এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে যেই দাম নিতে কোম্পানিগুলোকে যে দাম নিতে বলা হয়েছে গ্রাহকদের কাছ থেকে তারা সেই দামেই আসলে এই বিষয়টি নিতে চাইবেন। তবে আদালতের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া শেষে যে সিদ্ধান্ত আদালত দিবেন সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার বাস্তবায়ন করবেন। তবে কিন্তু আশরাফ, এখানে একটি সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলো কিনা, এনার্জি রেগুলেটরি কমিশনের দাম বাড়ানোর ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা বা স্পষ্ট নিয়ম রয়েছে, একই অর্থ বছরে তারা দুবার দাম বাড়াতে পারেন না। একই অর্থ বছরে দুবার দাম না বাড়ানোর ক্ষেত্রে সেটি যদি জুলাই মাস থেকে দাম বাড়তো তাহলে হয়তো তারা আদালতের এই নির্দেশের খাড়ায় পড়তেন না, কিন্তু এই দুবার বাড়ানো জুন মাস থেকে বাড়লে সেই নিয়মের ব্যত্যয় করা হবে কিনা। আর আমি যে জানতে চাইছিলাম, আপনার সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর কথা হয়েছে, তিনি আপনাকে জানিয়েছেন যে 1 তারিখ থেকে অন্তত সিএনজি গ্যাস স্টেশনের দাম বাড়ছে, সেটিও আদালতের নির্দেশনার প্রতি একরকম, আমি জানি না মানে আদালতে যেটি পেন্ডিং রয়েছে সেটির ক্ষেত্রে এটি করার খুব দরকার কিনা। তার সাথে কথা বলার সময় তিনি স্পষ্টই জানিয়েছেন যে আদালতের আদেশের পরে 1 জুন থেকে সিএনজি স্টেশনে সেই নতুন দামটি তারা কার্যকর করবেন। আর আপনি যেটি বলছিলেন যে বার্ক 1 বছরে 2 দফা দাম বাড়াতে পারেন কিনা, এটি কিন্তু অনেক আগেরই বিতর্ক। কারণ বার্ক যেদিন অর্থাৎ গত 23 ফেব্রুয়ারি যখন নতুন দাম ঘোষণা করছিলেন তখনও কিন্তু আমরা তাদের কাছে এই প্রশ্নটি করেছিলাম যে আপনারা 22.5 ভাগ দাম বাড়াচ্ছেন কিন্তু সেটি 2 ভাগে কেন, এবং তারা কিন্তু সেটি একেবারে যুক্তিটি খণ্ডন করেছেন। তারা বলছেন যে তারা একবারেই আসলে দামটি ঘোষণা দিচ্ছেন এবং সেটিকেই তারা দাম বাড়ানোর উপায় হিসেবে বলছেন যে তারা একবারে ঘোষণা দিয়েছেন, তবে যাতে গ্রাহকদের উপর একেবারে কোনো ধরনের চাপ না পড়ে সেজন্য তারা থেকে অর্থাৎ 2 দফা দামটি ঘোষণাটি কার্যকরের কথা বলছেন। কিন্তু তাদের ভাষায় সেটি তারা একবারই যেহেতু ঘোষণা করেছেন সেই হিসাবে 1 বছরে একবারই ঘোষণা করা হচ্ছে। কারণ এর আগে হয়নি। আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 325 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 52 রানে 7 উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী সাইদ সাদি। 7 উইকেট 47 রানে এত বড় বিপর্যয়ের কারণ কি আপনি মনে করছেন? আসলে উইকেটটা প্রথমে আমরা যেরকম দেখেছিলাম, বাংলাদেশ কিন্তু টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্তটা নিয়েছিল। পেস সহায়ক উইকেট হবে আমরা জানতাম এবং শুরুতে কিন্তু রুবেল এবং মুস্তাফিজের বোলিং দেখে কিন্তু আমরা সেটা ধরতে পেরেছি যে পেসাররা ভালো করবেন। ইন্ডিয়ার শক্ত ব্যাটিং লাইন আপ, কিন্তু তাদের পেস আক্রমণটাও যে যথেষ্ট ভারসাম্যপূর্ণ, বিশেষ করে ভুবনেশ্বর এবং উমেশ যাদব যেভাবে বল করেছেন। বাংলাদেশ বাজে ব্যাটিং করেছে, তবে তার থেকে বেশি কৃতিত্ব কিন্তু ভারতীয় পেস আক্রমণকে দিতে হচ্ছে, কারণ গতি বলেন, সুইং বলেন, সবকিছু কিন্তু তারা আদায় করতে পেরেছেন এই উইকেট থেকে। এবং বাংলাদেশ, আপনি জানেন তামিম ইকবাল খেলছেন, একটা ছন্দপতন হয়েছে। সৌম্য এবং ইমরুলের পার্টনারশিপ কিন্তু আমরা ওপেনিংয়ে কখনোই দেখিনি। সব মিলিয়ে প্রথমে যখন উইকেটগুলো দ্রুত পড়ে গেছে, মিডল অর্ডার আসলে চাপ সামলে নিতে পারেনি এবং দায়িত্বহীন ব্যাটিং যদি বলেন, সাকিবের কাছ থেকে আমরা কিন্তু দায়িত্বশীল ব্যাটিং দেখিনি। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ নয় সেহেতু রেকর্ডের খাতায় কোনো কিছুই লেখা থাকবে না, কিন্তু বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তাদের মনের খাতায় কি একটি বড় চাপ সৃষ্টিকারী দাগের জন্ম হলো কিনা আজকে থেকে? আসলে মূল পর্বের আগে কিন্তু এটি শেষ প্রস্তুতি ম্যাচ। আপনি জানেন পাকিস্তানের সঙ্গে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছিল, 341 করে ম্যাচ হেরেছিল, সেটার একটা প্রভাব কিন্তু রয়েছে। এবং ভারতের সঙ্গে এই ম্যাচে যে ব্যাটিং বিপর্যয়, নিঃসন্দেহে ইংল্যান্ড ম্যাচের আগে অবশ্যই টিমে একটা প্রভাব পড়বে এবং সেটা অবশ্যই ইতিবাচক নয়, সেটা বলা যায়। আমরা আশা করব যে প্রভাবটি যেন ইতিবাচক থাকে, এই ভুলগুলি থেকে যেন বাংলাদেশ শিক্ষা নেয়। সাইদ সাদি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেড স্পিকার।